হে দর্শক, হিস্ট্রি অফ রিমাতে স্বাগতম। তো গল্পে যাওয়ার আগে আমাদের এই যাত্রায় আপনিও সঙ্গী হন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। আপনার মূল্যবান মন্তব্য আমাদের গল্পগুলোকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে। তাহলে দেরি কেন, চলুন ডুবে যাই আজকের ভালোবাসার গল্পের মায়ায়। তুমি সেদিনের অপেক্ষা করো, এখন আমি চললাম চাঁদ মামা। তুমিও নিজেকে মেঘের আড়ালে ঢেকে ফেলো, না হয় অন্য কোনো অসহায় পাগল এসে তোমায় আমার মতন করে মনের কষ্ট শুনিয়ে যাবে। কিন্তু আমি সেটা চাই না। তুমি গা ঢাকা দিয়ে ফেলো, আমি চাই আজকের দিনটা শুধু তুমি আমাকেই দাও। হঠাৎ চাঁদ মামা উধাও হয়ে গেল, আবার কান্না ভেঙে পড়লাম। আজ রাত পেরোলেই অধরা আমায় ছেড়ে চলে যাবে। বুকের ভিতরে চাপা কান্নাটা যেন কোনোভাবেই থামাতে পারছিলাম না। শেষ রাত অবধি কেঁদেছি বারান্দায় বসে, কাঁদতে কাঁদতে বারান্দাতে ঘুমিয়ে পড়েছি। সকালবেলায় অধরার ডাকে আমার ঘুম ভাঙে। এই ছোট লোক, শোন, আমি চলে যাচ্ছি। আর যাওয়ার আগে একটা কথা বলে যাই। শোন, তোর অসৎ আচরণের বিচার আল্লাহ করেছে। আমার জীবনটা ধ্বংস করতে গিয়ে নিজেরটাই ধ্বংস করে দিলি। আমায় তো জোর খাটিয়ে নিজের কাছে রাখতে পারলি না, বরং নিজের মুসিবত টেনে আনলি আরও। আসলে তুই একটা জানোয়ার। আমি চললাম দিশানের কাছে। আমার আশেপাশেও যেন তোকে আর কোনো দিনও না দেখি। অধরার কথা শুনে আবারও কেঁদে উঠলাম। দেখবে না অধরা, কোনো দিনও আর তোমার চোখের সামনে আমায় দেখবে না। তবে তুমি তো চলে যাচ্ছ, তবে যাওয়ার আগে আমার তরফ থেকেও একটা কথা শুনে যাও। যেদিন তুমি সত্যের মুখোমুখি হবে, সেদিন হয়তো তুমি নিজে এই আকাশের খোঁজ করবে। কিন্তু মনে রেখো, আকাশটা হাতের মুষ্টি বরাবর নয়। আকাশের বিলাসিতা অনেকটুকু। সেদিন হাজার খুঁজলেও আমার সন্ধান তুমি বের করতে পারবে না। আকাশের বিশালতায় হারিয়ে যাব সেদিন আমি। আর কষ্ট করে আমায় যে জুতা জোড়া দিয়ে মেরেছো, সেই জুতা জোড়া সযত্নে রেখে দিও। সেদিন হয়তো এই জুতা জোড়াতেই আমি পাপিষ্টের স্পর্শ খুঁজে পাবে তুমি। ফালতু কথাবার্তা বন্ধ কর। সরি, ভুল হয়ে গেছে আমার। হ্যাঁ, ভালো থাক, চললাম। অধরা আমায় ছেড়ে চলে গেল। অধরার চলে যাওয়ার দিকে এক ধ্যানে তাকিয়ে আছি। হয়তো আমার সাথে অধরার এটাই শেষ দেখা। এরপর হয়তো হিসাব নিকাশের দিন ছাড়া অধরার সাথে আমার আর দেখা হবে না। অধরা পাষাণের মতো করে ফেলে রেখে চলে গেল আমায়। একা একা অনেকটা সময় চেয়ে চেয়ে কেঁদেছি বাসায়। কাঁদতে কাঁদতে ফ্লোরে উপরে লুটিয়ে পড়েছি। কই খাওয়া কই কি, সারাদিন এভাবে পাগলের মতন পড়েছিলাম বাসার মধ্যে। রাতের বাজে 10টা। মাতালের মতন ঢুকে ঢুকে ফ্লোর থেকে উঠে দাঁড়ালাম। তারপর ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি মৌ অনেক কয়টা ফোন করেছে। ফোন হাতে নিতেই মৌ আবার ফোন করলো। বিরক্তি লাগছে খুব, তাই ফোন কেটে দিলাম। তখন অধরা মেসেজ করলো, আকাশ প্লিজ ফোনটা রিসিভ করো, খুব করে কথা বলতে ইচ্ছে করছে তোমার সাথে। তাও ফোন রিসিভ করলাম না, কারণ কারোর সাথেই কথা বলার মুড নেই এখন। সব কিছুই যেন বিরক্তি লাগছে। মনে মনে আবারও কঠোর এক সিদ্ধান্ত নিয়ে নিলাম, না অধরা না মৌ, আজকের পর এই মনে আর কারোর জন্য জায়গা নেই। আজকের পর সবাইকে সরিয়ে দেব মন থেকে। কারোর উপরে আর ভরসা করব না, কাউকে আর এই মন দিয়ে ভালোবাসবো না। খোদার হুকুমে যার সাথেই লেখা আছে তাকে নিয়ে আগামী জীবন পার করে দেব। তবে এই শহর আমি ছেড়ে দেব। এই শহরে ছেড়ে দিয়ে দুনিয়ার এক প্রান্তে চলে যাব আমি। সেখানে গিয়ে নিজের মতন করে থাকতে শুরু করব। অধরার জন্য বুকের ভিতরটা কষ্টে ফেটে যাচ্ছে। মৌয়ের জন্য অনেক খারাপ লাগছে। তবে মৌকে আরেকটা পরীক্ষা দিতে হবে আমার জন্য। সে তো আজ 5 বছর ধরে আমায় ভালোবেসে আসছে, কিন্তু সে যদি ভালোবাসার টানে আমায় খুঁজে বের করতে পারে, তাহলেই তাকে আমি বিয়ে করে নিব। সেই রাতের মধ্যেই সব ঠিকঠাক করে ফেললাম। কাল সকালেই এই শহর আমি ছেড়ে দিব। তবে যাওয়ার আগে বিশেষ একটা কাজ আছে, সেটা কমপ্লিট করে তারপর শহর ছাড়বো। সেই রাতটাতেও অঝোর হারে কেঁদেছি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বিশেষ কাজটা শেষ করে ফেললাম। পরে শহর ছেড়ে দিয়ে নিজের গ্রামের বাড়ি চলে গেলাম। এই শহরের কোনো মানুষ আমায় আর খুঁজে পাবে না। অন্যদিকে অধরা তো সেই খুশি, সে তার ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েছে। কিন্তু অবাক করা বিষয়, তিশান তার গায়ে এখনো হাত দেয়নি। তবে সে এমনটাই চায়নি। সে চেয়েছে তিশান তাকে ভালোবাসায় রাঙিয়ে দিবে। তিশান, তুমি আমায় কাছে টানছো না যে? অধরা, সব কিছুর একটা সময় থাকে। তুমি সবে গতকালই এসেছো, ধীরে ধীরে সবই হবে। আগে কয়েকটা দিন যাক। আর তাছাড়া তোমার পেটে আমাদের বাচ্চা, এখন তোমার সেফলি থাকতে হবে। অতিরিক্ত প্রেশার নেওয়া চলবে না। ইস, আমার কলিজাটা আমায় নিয়ে কত চিন্তা করে। চিন্তা তো করতেই হবে।
আমার 10টা না 5টা না একটা মাত্র বাবুনি, তাকে নিয়ে না ভাবলে কাকে নিয়ে ভাববো? হ্যাঁ, তিশানের কথা শুনে অধরা খুশিতে তাকে জড়িয়ে ধরে। তিশান, জানোয়ারটা থেকে মুক্তি পেয়ে খিজে খুশি লাগছে। উফ। এখন সেসব কথা বাদ দাও, উঠে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আচ্ছা, ফ্রেশ হতে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলো তো বাবু, আমরা কবে বিয়ে করছি? এখন আপাতত এভাবেই থাকবো, কিছুদিন পর আমরা বিয়ে করে নিব। কেন? আজ করলে কি হবে? না বাবুন, এখন বিয়ে করা সম্ভব না, কারণ ব্যবসায় নিয়ে ঝামেলা চলছে। এখন বিয়ে টিয়েতে জড়ালে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা কিছুদিন পরেই বিয়ে করব। আজ গ্রামে এসেছি, একদিন হলো। গ্রামে তেমন কেউ নেই, আমার মামারা আছে শুধু গ্রামে। মা বাবা তো অনেক আগে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। গ্রামে এসে মা বাবার কবর জিয়ারত করলাম, খুব করে কেঁদেছি কবরের সামনে বসে। মা জানো, তোমরা ছাড়া বাকি দুনিয়ার সমস্ত মানুষই স্বার্থপর, তারা তাদের রূপ দেখিয়ে দিয়েছে আমাকে। তোমরাই শুধু সত্যিকারে ভালোবেসেছিলে আমায়। মা বাবা, তোমাদের খুব মিস করছি। মরা মায়ের কবরের সামনে ভিতরে আর্তনাদগুলো প্রবেশ করছিলাম, তখনই পিছন থেকে কেউ একজন এসে কাঁধে হাত রাখে। আকাশ, কাঁদিস না, দেখবি স্বার্থপররা একদিন তাদের প্রাপ্য শাস্তি পাবেই। পিছনে ফিরে দেখি মামা, সাথে সাথে মামাকে জোরে ধরে হু হু করে কেঁদে উঠলাম। আজ গ্রামের বাড়ি এসেছি 1 মাস হয়েছে। শহরের সাথে আজ 1 মাস আমার সমস্ত যোগাযোগ অফ, নাম্বার পর্যন্ত পরিবর্তন করে ফেলেছি। আকাশ, তুই কি আর শহরে যাবি না? না মামা, আমি একেবারে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, যাওয়ার দরকার নেই, এখানেই থেকে কিছু একটা কর। মামা, একটা চাকরি দেখো আমার জন্য। চাকরি দেখার প্রয়োজন নেই, আমি ফোন করলেই তোর চাকরি হয়ে যাবে। তুই একটা কাজ কর, কাল সকালে তোর সমস্ত কাগজপত্র নিয়ে আমাদের হাই স্কুলটাতে যাবি। আমি ফোন করে তোর কথা বলে দিবনি। আচ্ছা মামা। পরের দিন সকালবেলায় মামার কথা মতন কাগজপত্র নিয়ে সেই স্কুলে চলে গেলাম। প্রিন্সিপালকে কাগজ জমা দিতেই তিনি বললেন সব ওকে, কাল থেকে জয়েন করতে। আমিও পরের দিন থেকে স্কুলে জয়েন হয়ে গেলাম। দেখতে দেখতে 2 মাস হতে চলল। আজ স্কুলের শিক্ষকতা পেশায় নিযুক্ত হয়েছি। 1 মাস হলো। একদিন সকালবেলায় রেডি হয়ে স্কুলে চলে গেলাম, ছাত্রদের ক্লাস করাচ্ছি। এমন সময় হুট করে একটা মেয়ে দৌড়ে ক্লাসরুমের মধ্যে ঢুকে পড়লো। আমি মেয়েটার দিকে তাকাতেই পুরো মেয়েটা আর কেউ না, মেয়েটা হচ্ছে মৌ। সেই শহর থেকে এখানে চলে এসেছে। এই তুমি এখানে, আর তুমি আমার ঠিকানা পেলে কি করে? মৌ কোনো কথা না বলে আমাকে জাপটে জোরে ধরে কান্না করে দেয়। এই কুত্তা, তুই আমায় একা ছেড়ে দিয়ে চলে আসলি কেন? চুপ করে আসি, কি বলবো ভেবে পাচ্ছি না। এদিকে ক্লাসের সবাই আমাদের দিকে হা হয়ে তাকিয়ে আছে। মৌ প্লিজ ছাড়ো, ক্লাসের সবাই দেখছে। দেখুস সবাই, দেখতে দে সবাইকে যে তুই কত বড় চিটার। তুই আমার রেখে চোরের মতো পালিয়ে চলে আসলি কেন? মৌ পরিস্থিতি খারাপ ছিল তাই চলে এসেছি। আর আমি তোমার ভালোবাসা যাচাই করার জন্য তোমায় খবর দেনি। আমি দেখতে চেয়েছি তুমি আমায় ভালোবেসে খুঁজে পাও কিনা, কিন্তু পেয়ে গেলে। কুত্তা, তোর ভালোবাসার প্রমাণের কুষ্টি মারি, তোকে আজ আমি শেষ করে ফেলবো। মৌ ক্লাসের সকলের সামনে আমার চুল ধরে সজোরে টানতে আরম্ভ করে। না, ছাড়বো না। তুই আমায় কষ্ট দিলি কেন? তোর শাস্তি এটা। ব্যথায় পুরো রুহু বের হয়ে যাচ্ছে, এত জোরে চুল ধরে টেনেছে যে পুরো চোখ দিয়ে পানি এসে পড়েছে। তখনই মৌ আমায় ছেড়ে দিল। সে আমায় ছেড়ে দিয়ে বুকের মধ্যে ঠুসঠুস করে কয়েকটা চুমু এঁকে দিল। মৌয়ের কাণ্ড দেখে আমি পুরো লজ্জায় শেষ। ক্লাসের সবাই মিটিমিটি করে হাসছে। একজন তো পুরো দাঁড়িয়ে বলেই দিয়েছে যে, স্যার, আপনাদেরকে একদম পারফেক্ট লাগছে, খুব মানিয়েছে দুজনকেই। এবার মৌ লজ্জা পেয়ে গেল। মৌকে নিয়ে তাড়াতাড়ি স্কুল থেকে বের হয়ে আসলাম, কারণ আর কিছু সময় স্কুলে থাকলে ইজ্জত পুরা শেষ। মৌ যা পাগলামো করেছে সকলের সামনে, সেদিন আর ক্লাস করলাম না। মৌকে নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে সকলের সাথে মৌয়ের পরিচয় করে দিয়েছি। সবাই তো মৌকে পেয়ে সেই খুশি, কিন্তু আমার ভিতরে কোনো ফিলিংসই কাজ করছে না, কারণ এখনও আমার সবটা জুড়ে অধরার বসবাস। তাকে এখনও মন থেকে বের করতে পারিনি। অন্যদিকে তিশান এখনও অধরাকে বিয়ে করেনি। তিশান, তুমি বলেছিলে কয়েকদিন পর বিয়ে করবে, আজ 2 মাস হয়ে গেল, কিন্তু তুমি আমায় বিয়ে করছো না। এদিকে আমার পেটের বাচ্চা দিন দিন বড় হতে চলেছে। করবো বেবি, আর কয়টা দিন অপেক্ষা করো। না, আমি আর পারবো না অপেক্ষা করতে। প্লিজ আজ বিয়ে করে ফেলি না, চলো আমরা। এই কুত্তার বাচ্চা,
তোকে বলেছি না আর কয়েকটা দিন অপেক্ষা করতে, তার উপরেও তুই পে লাগিয়েছিস কানের সামনে। বলেই ধ্রাম করে লাথি মেরে দেয় অধরার পেটের মধ্যে। অধরা তিশানের লাথি খেয়ে মাগো বলে চিৎকার দিয়ে সোজা ফুলের উপরে আছড়ে পড়ে। অধরা লাথি খেয়ে পুরো হা হয়ে তাকিয়ে আছে তিশানের দিকে। কলিজা সরি, আসলে আমার মাথা ঠিক নেই, তাই তোমার সাথে এরূপ আচরণটা করে ফেলেছি। তোমার মাথা ঠিক নেই তাই বলে তুমি আমার গর্ভে লাথি মারবে? কলিজা ক্ষমা চাচ্ছি তো, প্লিজ তুমি আমায় মাফ করে দাও। তিশান, আমি গর্ভবতী। আমার গর্ভে তোমার অনাগত সন্তান বড় হচ্ছে, আর তুমি সে আমার গর্ভে লাথি মারলে, এটা ভাবতেই আমার কষ্ট হচ্ছে। অধরা তোমার পায়ে ধরি, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আসলে ব্যবসা নিয়ে ঝামেলায় আছি, তাই এমন ধারা বাজে আচরণটা করে ফেলেছি তোমার সাথে। কলিজা, আজকের পর আর কোনোদিন তোমার সাথে এরূপ আচরণ আমি করব না। বাবুন প্লিজ মাফ করে দাও। তিশান বলতে বলতে নেকা কান্না কেঁদে দেয়। সেটা দেখে অধরা গলে যায়। আচ্ছা থাক, আমি কিছু মনে করিনি, কিন্তু আজকের পর এমনটা আর করবে না বলে দিলাম। না, আর কোনোদিনও করব না। তিশানের কথা শুনে অধরা সবকিছু ভুলে গিয়ে তিশানকে জড়িয়ে ধরে। এভাবেই তারা দুজনের ভালোবাসায় মিশে যায়। অন্যদিকে মৌ আকাশের বাড়িতে গিয়ে ওঠে। আকাশ এখনো বিয়ের কথা ভাবেনি, কিন্তু মৌ তাকে ফোর্স করছে বিয়ের জন্য। আকাশ মৌর কাছ থেকে কিছুদিনের সময় চেয়ে নেয়, কারণ সে এখন আগের ন্যায় নেই, আর তার নিজেকে গোছাতেও কিছুটা সময় লাগবে। তাই সে মৌয়ের থেকে সময় নেয়। মৌ আকাশের সাথে ওর মামার বাড়িতেই থাকে। আচ্ছা আকাশ, বিয়ে না হয় কিছুদিন পরেই করব, কিন্তু তুমি কি আর শহরে যাবে না? না, আমি আর শহরে যাব না, কারণ সেই শহরটা আমার কাছে বিষাক্ত লাগে এখন। সেই শহরে অনেক কয়টা পাষাণ মানুষ বসবাস করে, তাই আর যাব না সেই শহরে। কিন্তু আকাশ, তোমার সাফল্য যেগুলো তুমি অর্জন করেছো সে সব কিছুই তো নষ্ট হয়ে যাবে তাহলে। মৌ, বেঁচে থাকা দায় হয়ে গিয়েছে আমার। সেখানে সাফল্য অর্জন করে কি হবে? আর তাছাড়া আমার কিছুই নেই এখন আর শহরে। আকাশ, কেন পাগলামো করছো তুমি? প্লিজ একটু বোঝার চেষ্টা করো। দেখো, আমরা যখন বিয়ে করব আমাদের বাচ্চা কাচ্চা হবে, তখন তাদের ভবিষ্যৎ নিয়েও তো আমাদের চিন্তা করতে হবে, তাই না? পরেটা পরে দেখা যাবে, আগে বিয়েটা তো হতে দাও। আর তাছাড়া সমস্ত কিছুই আমি আল্লাহর হাতে সঁপে দিয়েছি, তিনি যা করবেন সেটাই মেনে নিব আমি। তকদিরের ফয়সালা কোথায় নিয়ে রেখেছেন আমার, সেটা তিনিই ভালো জানেন। সো প্লিজ এসব নিয়ে আর কথা বাড়িও না। আচ্ছা ঠিক আছে, আমি আর কিছুই বলবো না। এরপর মৌ আর কোনো কিছুই বলে না আমাকে। সেও সমস্ত কিছু আল্লাহর হাতে সঁপে দিয়েছে। এভাবেই দিন কাটতে থাকে আমাদের। মৌ আমার মামার বাড়িতে থাকে, আর আমি স্কুলের জবটা কন্টিনিউয়াস করে যাচ্ছি। ওদিকে অধরা আর তিশানের দিনকাল তো ভালোই যাচ্ছে। গতকাল রাতে তিশান অধরাকে বিয়ের কথা বলে। অধরা, আগামীকাল আমরা বিয়ে করে নিব। তুমি সত্যি বলছো তিশান? হ্যাঁ বাবা, সত্যি। অধরা খুশিতে তিশানকে জাপটে জড়িয়ে ধরে। অনেক ভালোবাসি তিশান তোমাকে, প্লিজ কখনো ছেড়ে যেও না। না, কখনোই যাব না, সব সময় তোমার পাশেই থাকবো। আচ্ছা শোনো, কাল সকালে আমি তাড়াতাড়ি অফিসে চলে যাব। পরে অফিসের কাজ শেষ করে আমি তোমায় ফোন দিব, তুমি সেই ঠিকানা মতন চলে আসবে। তারপর আমরা দুজন কাজে অফিসে গিয়ে বিয়ে করে নেব। আচ্ছা বাবু, ঠিক আছে। পরের দিন সকালবেলা অধরা তো সেই খুশি, আজ তাদের বিয়ে। আজকে ফাইনালি অধরা তিশানকে নিজের করে পাবে। তিশান তো সকাল সকাল আজকে অফিসে চলে গেছে। অধরা সেজেগুজে রেডি বিয়ে করার জন্য। 11টার দিকে তিশান অধরাকে ফোন দেয়। অধরা, ওই তুমি রেডি হয়েছো? হ্যাঁ, আমি তো সকাল থেকেই রেডি হয়ে আছি। আচ্ছা, আমি ঠিকানা মেইল করে দিচ্ছি, তুমি সিএনজিতে করে চলে আসো। আচ্ছা। তিশান অধরাকে একটা জায়গায় ঠিকানা মেল করে দেয়। অধরা সিএনজি নিয়ে সোজা সেখানে চলে যায়। সেখানে গিয়ে সে কাউকে দেখতে পায় না। পুরো নির্জন একটা জায়গা, মানুষজন বলতে কেউ নেই। মাঝে মধ্যে দু একটা গাড়ি ঝড়ের গতিতে ট্রেনে চলে যাচ্ছে। সে সাথে সাথে তিশানকে ফোন দেয়। এই তিশান, কই তুমি? অধরা, 1 মিনিট আসছি। অধরার দেখতে প্রায় মিনিট খানেকের মধ্যেই রাস্তার অপোজিটে একটা কালো গাড়ি এসে থামে, আর সেটা দরজা খুলে তিশান বেরিয়ে আসে। অধরা তিশানকে দেখে রাস্তার অপোজিটে যেতে ধরে। ঠিক তখনই তিশান তাকে বারণ করে। অধরা, তোমার আসতে হবে না, আমি তোমার কাছে এসে তোমার রাস্তা পারাপার করিয়ে আনছি।
তিশান রাস্তার অপোজিটে আসতে ধরে অধরাকে রাস্তা পারাপার করার জন্য। ঠিক তখনই ঝড়ের গতিতে একটা ট্রাক এসে তিশানকে উড়িয়ে দেয়। ট্রাকের ধাক্কা খেয়ে তিশান রাস্তা থেকে কয়েক হাত দূরে গিয়ে ছিটকে পড়ে। অধরা তো পুরা এই দুনিয়াতে নাই মতন অবস্থা। সে দৌড়ে তিশানের কাছে যায়। এই তিশান, কি হয়েছে তোমার? তিশান, কথা বলো। তিশানের কোনো সারা শব্দ নাই, তার মাথা থেকে চিরচির করে রক্ত বয়ে পড়ছে। তিশান প্লিজ কথা বলো। এই তিশান, তিশান রে, প্লিজ কথা বলো। তিশান জ্ঞান হারিয়ে ফেলে। তখনই ট্রাক ড্রাইভার ট্রাক থামিয়ে দৌড়ে আসে। এসে দেখে তিশানের অবস্থা 12টা। ট্রাক ড্রাইভার সাথে সাথে তিশানকে আর অধরাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে অধরা তো কাঁদতে কাঁদতে শেষ। অধরা কান্না যেন থামছেই না। হসপিটালে পৌঁছানোর পর তিশানকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। অধরা আর ট্রাক ড্রাইভার ইমার্জেন্সির সামনে বসে বসে অপেক্ষা করছে। অনেকক্ষণ পর ইমার্জেন্সি থেকে ডক্টর বেরিয়ে আসে। ডক্টরকে দেখে অধরা দৌড়ে ডক্টরের কাছে যায়। ডক্টর, আমার তিশানের কি অবস্থা? আল্লাহকে ডাকুন, পেশেন্টের অবস্থা সিরিয়াস। মাথায় প্রচণ্ড রকমের আঘাত লেগেছে, তার উপরে তার দুটো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে। ডক্টরের কথা শুনে অধরা পুরো বাকরুদ্ধ হয়ে যায়। ডক্টর প্লিজ, আপনি যেভাবেই হোক আমার তিশানকে বাঁচান। ওর কিছু হলে আমি মরে যাব। প্লিজ আপনি শান্ত হন আর দেখুন, আমাদের হাতে কিছুই নেই, সব কিছুই এখন উপরওয়ালার হাতে। তিনার হুকুম যদি পেশেন্টের উপরে থাকে তাহলেই তিনাকে বাঁচানো সম্ভব। প্লিজ ডক্টর, আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ আপনি আমার তিশানকে বাঁচান। দেখুন, আমি আগেই বলছি যে আমার হাতে কিছু নেই, সবটাই মালিকের হাতে। তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু 24 ঘন্টার মধ্যে পেশেন্টের জন্য একটা কিডনির ব্যবস্থা করতে হবে। 24 ঘন্টার মধ্যে যদি তিনাকে কিডনি ট্রান্সফার না করানো হয় তাহলে পেশেন্টকে আর বাঁচানো যাবে না। সো তাড়াতাড়ি কিডনির ব্যবস্থা করুন। ডক্টরের কথা শুনে অধরা তো পুরো পাগল হয়ে যায়। আল্লাহ, আমি এখন কিডনি কোথায় পাবো? এই অসময়ে কিডনির ব্যবস্থা কোথা থেকে করব আমি? না জানি না কোথায় পাবো, তবে কিডনির ব্যবস্থা করতে হবে আমার, আমি সেইটুকুই জানি। অধরা পাগলের মতন ছুটাছুটি করতে থাকে এদিক সেদিক। অন্যদিকে তিশান অ্যাক্সিডেন্ট করেছে, সে খবর অনেকের কাছেই পৌঁছে যায়। সাজ্জাদের কানেও সেই খবর পৌঁছে গিয়েছে যে তিশান মৃত্যু শয্যায় কাতরাচ্ছে। সে তাড়াতাড়ি আমাকে ফোন লাগায়, অর্থাৎ আমি কতকের হয়ে বলতেছি আপনারা বুঝে নিয়েন। সে তাড়াতাড়ি আকাশকে ফোন লাগায়। আকাশ শহর থেকে যাওয়ার সময় কাউকে না জানালেও সাজ্জাদকে জানিয়ে গেছে। সে এই আকাশের খবর মৌকে দিয়েছে। শুরুতে দিতে চায়নি, কিন্তু মৌয়ের কান্নাকাটির জন্য দিতে হয়েছে। আকাশ, তুই কি কিছু শুনেছিস? না, কি শুনবো? আরে তিশানের তো এই অবস্থা, নরপিশাচটা নাকি মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে। আল্লাহর বিচার আল্লাহ নিজেই করেছে। দেখেছিস, ধৈর্যের ফল আল্লাহ তোকে দিয়ে দিয়েছে। কুলাঙ্গারটা মরুক এবার। থাক, বাদ দে সব কথা। সে আমায় কষ্ট দিয়েছে বলে আমি তার কষ্টের সময় নিয়ে উপহাস করব, তেমন নিচু আমি নই। বাপরে, মায়া হচ্ছে মনে হয় তিশানের জন্য। জানি না, তবে মানুষটা ভালো হয়ে যাক সেটাই চাই আমি। আচ্ছা শোন, পরে কথা হবে, আমি এখন একটু বিজি আছি। আকাশ সাজ্জাদের কথা বলে ফোন রেখে দেয়। এদিকে 23 ঘন্টা হয়ে গেছে, কিন্তু অধরা এখনো কিডনির ব্যবস্থা করতে পারেনি। আর 1 ঘন্টা মাত্র সময় আছে হাতে। ডক্টররা অধরাকে প্রেশার দিচ্ছে কিডনি ব্যবস্থা হয়েছে কিনা সেই জন্য। অধরা এখনো কিডনির ব্যবস্থা করতে পারেনি। সে অসহায় হয়ে চেয়ারের উপরে বসে আছে। ডক্টর একটু আগে অধরাকে তাগাদা দিয়ে চলে গেছে। হঠাৎ ডক্টর আবার ফিরে এসে বলে, এই যে মিসেস, কিডনির ব্যবস্থা হয়ে গেছে, আপনি আর টেনশন করিয়েন না। এবার পেশেন্টকে নিয়ে একটু আশা করা যায়। ডক্টর, কে করেছে কিডনি ডোনেশন? সেটা বলা যাবে না, ব্যক্তিত্বটা নাম প্রকাশ করতে অনিচ্ছুক। আচ্ছা, এখন সেসব কথা ছাড়েন, এখন আমরা অপারেশন শুরু করব। তিশানের কিডনি ট্রান্সফার অপারেশন সাকসেসফুলি হয়। আজ 10 দিন ধরে তিশান হসপিটালের বেডে মরার মতন পড়ে আছে। মানুষটা মরা কি জীবিত কেউ বলতে পারবে না। 11 দিনের মাথায় হঠাৎ তিশানের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসার পর সে নিজেকে আবিষ্কার করে হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে। আল্লাহ, আমি এখানে এলাম কি করে, আর জীবিত হলামই বা কি করে? আমি তো ভেবেছিলাম আমি আর দুনিয়ার মুখই দেখব না। পাশে অধরা বসা ছিল। সে তিশানের জ্ঞান ফিরেছে দেখতে পেয়ে তাকে জাপটে জোরে ধরে কান্না করে দেয়। অধরা, আমি বেঁচে আছি কি করে?
আর আমার তো সেদিন খুব লেগেছিল শরীরে, মনে হচ্ছিল যেন আমার পেটে নাড়ি ভুড়ি সমস্ত কিছু গলে বের হয়ে গেছে। কলিজা, তা আমি জানি না। তোমার দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহর কোনো এক দয়ালু বান্দা এসে তোমায় একটা কিডনি ডোনেট করেছে, তাই তুমি জীবিত আছো। না হয়তো আমি অনেক দৌড়াদৌড়ি করেও তোমার জন্য কিডনির ব্যবস্থা করতে পারিনি। তিশান অধরার কথা শুনে চিন্তায় পড়ে যায়। কি আমায় কিডনি ডোনেট করেছে? কি আমায় বাঁচিয়েছে? আচ্ছা দিশান, তুমি একটু থাকো, আমি ডক্টরকে ডেকে নিয়ে আসছি। অধরা গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আসি। ডক্টর এসে তিশানের অবস্থা চেক করে। দেখুন, রোগীর জ্ঞান ফিরেছে ঠিক, কিন্তু রোগীর বিপদ এখনও কাটেনি। ডক্টর, আমার মতন মানুষের মরে যাওয়া উচিত। দেখুন মেয়েটা আমার জন্য কতটা কষ্ট পেয়েছে এই কয়দিনে, আর আমি কত স্বার্থপরের মতো আচরণ করেছি তার সাথে। ইভেন তাকে আমি বিয়ের কথাও বলে। সাথে সাথে মুখে হাত দিয়ে ফেলে। দেখুন, আপনার বউ কতটা কষ্ট পেয়েছে জানি না, তবে যে আপনার জন্য কিডনি ডোনেট করেছে সে জীবনের শেষ নিঃশ্বাস অবধি লড়াই করে গেছে আপনার প্রাণ বাঁচানোর জন্য। তাকে অ্যানেস্থেসিয়া দিয়ে বেহুশ করেছি, কিন্তু তারপরেও মানুষটা কেমন নিচে খিচে আসছিল। মনে হচ্ছিল যেন কোনো এক জীবিত মানুষের শরীরে এর মতো ছড়ি দিয়ে পেটাচ্ছিস। আমি বুঝতে পারছিলাম যে মানুষটার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তাও সে হার মানেনি, লড়াই করে গেছে। আমি আমার জন্মে ওই লোকের মতো মানুষ কোনো দিনই দেখিনি, যে কিনা হাসতে হাসতে নিজের জীবন শেষ করে দিয়ে আপনার প্রাণ বাঁচিয়েছে। মানুষটার কন্ডিশন দেখে 1000 বার তাকে বারণ করেছি কিডনি ডোনেট করতে, কিন্তু সে তার জেদের উপরে অটুট ছিল। তাই একটাই কথা বলেছিলাম, সে অপারেশনের আগে, ডক্টর, আমি মরে গেলেও আমার কষ্ট হবে না, কারণ মানুষটা আমার দুনিয়া সাথে জড়িত হয়ে আছে। ডক্টর, আমার দুনিয়াটা তার কাছে, তার কিছু হয়ে যাক সে আমি কোনোদিনই মানতে পারবো না। আমি চাই সে বেঁচে থাকুক। বিশ্বাস করুন, আমি ডক্টর হয়েও সেদিন মানুষটার কথা শুনে কেঁদেছি। যেখানে আমরা ছুরি নিয়ে কাটা ছেড়ে করি সেখানে আমাদের ভয় বলতে তেমন কিছু থাকে না, কিন্তু সেদিন যখন মানুষটার পেটে সিজার রেখেছি তখন গিরগির করে আমার হাত পা কাঁপছিল, নিজেকে স্থির রাখতে পারছিলাম না। কিন্তু তারপরেও আমি পাষাণের মতো তার শরীর থেকে কিডনি বের করে নিয়েছি। মৃত্যুর সাথে অনেকটা সময় যুদ্ধ করেছে মানুষটা, কিন্তু সে পেরে উঠতে পারেনি। অবশেষে মানুষটা নিজের দম ছেড়ে দিয়েছে, মৃত্যু তাকে আপন করে নিয়ে চলে গেছে। ডক্টরের কথা শুনে অধরা, তিশান দুজনের চোখে পানি চলে আসে। হার কাঁদছেন কেন? এখনও তো আসল জিনিসই দেওয়া বাকি। মানুষটা মৃত্যুর আগে আমার হাতে চিঠিটা ধরিয়ে দিয়ে বলেছিল, যেদিন আপনি সুস্থ হবেন সেদিন যেন আমি চিঠিটা আপনার হাতে তুলে দেই। এই যে ধরেন, পকেট থেকে একটা চিঠি বের করে দিয়ে দেয়। তিশান ডক্টরের হাত থেকে চিঠিটা নেয়। সে চিঠিটা খুলে পড়তে আরম্ভ করে। সে প্রথম লাইনটা পড়তেই এক লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসে পড়ে। প্রথম লাইনটা পরেই যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। সে ভয়ানকভাবে একটা চিৎকার মারে। আল্লাহ, এটা তো আকাশের লেখা চিঠি। অধরা আকাশের কথা শুনে চমকে যায়। দিশান, কি বলছো তুমি? হ্যাঁ, সত্যি বলছি। দাঁড়াও, আগে পুরোটা পড়ে নেই। তিশান চিঠিটা পড়তে শুরু করে। বন্ধু, কেমন আছিস? আশা করি ভালোই আছিস। না হয়তো ডক্টর তোর হাতের চিঠিটা তুলে দিত না। যাক, সুস্থ হয়েছিস, এতে আমি খুশি। কিন্তু একটাই আফসোস, তুই আমার জীবনটা পুরো বরবাদ করে দিলি। বন্ধুর আসনে তুই আর সাজ্জাদ ছিলি আমার কাছে সব চাইতে নিকটতম। সাজ্জাদ তো তার বন্ধুত্ব রক্ষা করেছে, কিন্তু তুই আমার জীবনটা নরক বানিয়ে দিলি। কিন্তু তাতেও আমার আফসোস নেই। তুই সুখে আছিস, সুস্থ আছিস, এটাই আমার জন্য অনেক। সারা জীবন এভাবেই সুখে থাক, সেই দোয়া করি তোদের জন্য। আর আমি না হয় হতভাগা ছিলাম, তাই তোর জন্য দুনিয়া ত্যাগ করে দিয়েছি। বিশ্বাস কর, এতে আমার এক ফোঁটাও কষ্ট হয়নি, কারণ আমার কলিজাটা তোকে ভালোবাসে। আমার কলিজাটা তোর জন্য সব করতে রাজি, আর আমি তার জন্য জীবন দিতেও রাজি, কারণ আমি তাকে খুব বেশি ভালোবাসি। কিন্তু সে তোকে ছাড়া ভালো থাকতে পারবে না, তাই তোকে সুস্থ করার জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে দিলাম। তোর কিডনি দুটোই ড্যামেজ হয়ে গেছে। ডক্টর বলেছে
কিডনি ছাড়া তোকে বাঁচানো অসম্ভব। অধরা অনেক ছোটাছুটি করেছে তোকে বাঁচানোর জন্য, কিন্তু কিডনির ব্যবস্থা করতে পারেনি। তাই আমি নিজেই কিডনি ডোনেট করে দিয়েছি তোকে। আমি জানতাম যে আমার শরীরের কন্ডিশন ভালো না, ডক্টরও বলেছে কিডনি ডোনেট করলে আমার মারাত্মক বিপদ হতে পারে, কিন্তু আমি তো পিছু হটবো না। আমার কলিজার সুখের জন্য আমি মৃত্যুর খাটিয়াতেও শুয়ে যেতে রাজি। তাই বাঁচিয়ে দিলাম তোর জীবন। খোদার তরফ থেকে হুকুম এসেছিল একটা প্রাণ নেওয়ার, কিন্তু সেটা হয়তো তিনি নির্ধারণ করে দেননি। তাই তোর বদলে মৃত্যুর অমৃত সুধা আমি পান করে নিয়েছি। বিশ্বাস কর, যখন আমায় অ্যানেস্থেসিয়া দিয়ে আমায় বেহুশ করে তখনও আমার ভিতরে সব কিছু চলমান ছিল। ডক্টরের দিকে আমার পেটে সিজার চালাচ্ছিল, অন্যদিকে আমি ব্যথায় কাতর হয়ে যাচ্ছিলাম, কিন্তু তাও আমি সমস্ত কিছু হাসি মুখে মেনে নিয়েছি অধরার জন্য। আর আমার কাছে ভালোবাসা প্রমাণ করার এটাই শেষ সুযোগ ছিল, তাই আমি সেই সুযোগটা হাতছাড়া করিনি। ঝাঁপিয়ে পড়েছি তোকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে। অবশেষে প্রমাণ করে দিয়েছি, এবার শান্তিতে কবরে থাকতে পারবো। আর তুই দয়া করে অধরাকে কখনো কষ্ট দিস না, তাকে সবসময় আগলে রাখিস, না হয়তো মনে করব তোর জন্য নিজের জীবন দেওয়াটা বৃথা ছিল। আর হ্যাঁ, একটা কথা, এই দুনিয়ায় তো অধরাকে নিজের করতে পারিনি, কিন্তু খোদার কাছে গিয়ে তাকে খুব করে চাইবো তুই অধরাকে পরে আমার জন্য ছেড়ে দিস। সেই দুনিয়াতে তাকে নিয়ে আমি সংসার করব। ভালো থাকিস বন্ধু, খোদা হাফেজ। ইতি আকাশ মাহমুদ। তিশান আমার চিঠি পড়ে পুরো স্তব্ধ হয়ে যায়। আকাশ, তুই কি করলি এটা? বন্ধুরে, তুই কি করলি এটা? আমি যে তোর সাথে খুব বড় অন্যায় করে ফেলেছি। এই অন্যায়ের মাফ যে আমি কোনোদিনই পাবো না বন্ধু। তিশান শব্দ করে কান্না করতে থাকে। তিশান, কি হয়েছে? এভাবে কাঁদছো কেন? অধরা, তোমায় কিছু সত্য কথা বলার আছে। আজ যা তোমাকে না বললে আরো বড় অপরাধী হয়ে যাব আমি। কী সব উল্টো পাল্টা বলছো তিশান? আর আকাশ কি করেছে? অধরা, আমি জানি না যে আজকের পর তুমি আমার এই চেহারা কোনোদিন দেখবে কি না, কিন্তু তাও আমি বলবো। আরে কি হয়েছে, বলবে তো? অধরা, তাহলে কলেজ লাইফ থেকেই শুরু করি। তবে মাঝে কোনো কথা বলবে না, সবটাই আগে মন দিয়ে শুনবে। দেখো, তুমি ভাবছো আমি তোমায় খুব ভালোবাসি, কিন্তু না, সেটা পুরোটাই ভুল। আমার থেকেও বেশি ভালোবাসতো তোমাকে আকাশ। সে আমার আগ থেকেই তোমাকে ভালোবাসতো। সে একদিন আমায় বলে, বন্ধু, আমি অধরাকে খুব বেশি ভালোবাসি। মেয়েটাকে দেখলে আমার দুনিয়াদারি ওলট পালট হয়ে যায়, আর আমার মুহূর্তের জন্য সমস্ত কষ্ট দূর হয়ে যায়। আমি যে এতিম সেটা মনেই হয় না। তখন মনে হয় আল্লাহ এই এতিমের জন্য অধরাকে বানিয়েছে। যেদিন আকাশ আমায় এইসব বলে, তারপর থেকেই আমি তোমার পিছনে লেগে পড়ি। কারণ আকাশকে আমি সহ্যই করতে পারতাম না। পড়াশোনায় অনেক এগিয়ে ছিল সে, তার নম্রতার জন্য অনেক মেয়েই দুর্বল ছিল তার প্রতি, কিন্তু সেসব আমার সহ্য হতো না। কারণ আমার বাবার এত টাকা, কিন্তু তার কিছুই ছিল না, সে ছিল এতিম। তারপরেও আমার বন্ধু আমার লগে এগিয়ে যাবে, সেসব যেন মেনে নিতে পারছিলাম না। তাই তাকে বরবাদ করতে লেগে যাই। তাকে বরবাদ করার প্রথম ধাপ ছিল তোমার উপরে নজর দেওয়া। আমি সেটাই করেছি। আমি ফুসিয়ে ফাঁসিয়ে তোমায় প্রেমের জালে আটকেছি। আকাশ যখন আমার সাথে তোমার সম্পর্কের কথা জানতে পারে, তখন সে অনেক কেঁদেছিল, কিন্তু আমি সেসব দেখে মজা নিয়েছি। তখন সে শুধু আমায় একটা কথাই বলেছিল, তিশান, তুই আমার পৃথিবীতে না আসলেও পারতিস, কিন্তু যখন এসে পড়েছিস তাহলে মানুষটাকে সামনে রাখিস। আমি তাকে মিথ্যা আশ্বাস দিয়েছি যে হ্যাঁ, সামলে রাখবো। আমি চেয়েছিলাম তাকে কষ্ট দিতে, তোমাকে কেড়ে নিয়েছি। এতেই সে অনেক কষ্ট পেয়েছিল। তোমার প্রতি আমার কোনো নজরই ছিল না। ভেবেছি তোমার সাথে সম্পর্ক জড়িয়ে ওকে কষ্ট দিব, তারপরে তোমার ছেড়ে দিব। কিন্তু পরবর্তীতে আমার নজর পড়ে তোমার শরীরে, তাই আর ছাড়িনি। তোমার সাথে প্রেমের নাটক করে সম্পর্ক করেছি। শুধু তোমার সাথেই নয়, আমি এরূপ আরও অনেক মেয়ের সাথে সম্পর্ক করেছি। আকাশ পরবর্তীতে আমার অপকর্ম সব জেনে যায়, তাই তোমায় আমি ছেড়ে দিয়েছিলাম তখন। এতে আকাশের কোনো হাত নেই। আমি নিজ ইচ্ছায় তোমায় ছেড়েছিলাম, কিন্তু বেচারাটা তোমার জন্য আমার কাছে হাত পেতেছিল। আমি যেন তোমায় ফিরিয়ে দেই, তোমায় বিয়ে করে নেই, না হয়তো তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে, কিন্তু আমি নেইনি। তাই সে অপারগ হয়ে তোমায় বিয়ে করে নেয়, যাতে করে তোমার গায়ে কলঙ্কের দাগ না লাগে।
কিন্তু তুমি তাকে স্বামী হিসেবে মানতে পারোনি। আমার কাছে চলে আসার জন্য বায়না করেছিলে। আর ঠিক সেই সময়ে একটা অফার আসে আমার কাছে যে একটা মেয়ে লাগবে এর জন্য, তাই তোমায় আমার কাছে চলে আসতে বলি। আমি চেয়েছিলাম তোমার বিক্রি করে দেব, আর তোমার গর্ভের বাচ্চা হলে সেটাকে কোনো বান্দা পরিবারের কাছে বিক্রি করে দিব। তাই আজ তোমার বিয়ের নাম করে নির্জন জায়গাতে আসতে বলি, কিন্তু তার আগেই তো আমার মৃত্যুর ডাক এসে পড়ে। মরে যেতেই ধরলাম, কিন্তু সেখান থেকেও আকাশ আমাকে বাঁচিয়ে দিয়েছে। আমার জন্য সে নিজের কিডনি দিয়ে দিয়েছে। অবশেষে কিডনি ডোনেট করতে গিয়ে সে নিজের প্রাণটাই হারিয়েছে। আর এই চিঠিটা আকাশের এই লেখা। অধরা তিশানের মুখ থেকে এই সমস্ত কথা শুনে নিজেকে আর স্থির রাখতে পারে না। জমিনের বুকে দাঁড়িয়ে থাকার মতন শক্তি হারিয়ে ফেলেছে সে। ধপাস করে মাটিতে পড়ে বসে। জমিনের বুকে দাঁড়িয়ে থাকার মতন শক্তি হারিয়ে ফেলেছে সে। ধপাস করে মাটিতে বসে পড়ে। তার জন্য নিঃশ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছে। এসব কথা শুনে পাশেই ডক্টর দাঁড়িয়েছিল। তিনি অধরা আর তিয়াসের সমস্ত কথা শুনে তিনি সাথে সাথে অধরাকে ধরে ফেলে। অধরা প্লিজ, আপনি নিজেকে শান্ত করুন। কি করে শান্ত রাখবো ডক্টর নিজেকে? ওই কুলাঙ্গারটা যে আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছে। অধরা প্লিজ আমায় মাফ করে দাও। তোর মতো কুলাঙ্গারের কোনো মাফ নেই। তুই আস্ত একটা জানোয়ার, আর তোর জন্য মানুষটাকে চিনতে ভুল করেছি। অধরা তুমি সত্যি মানুষ চিনতে ভুল করেছো। তুমি হীরাকে কাচের টুকরো ভেবেছো, আর কাচের টুকরোকে হীরা। অধরা আমি জানি না যে তোমার কাছে কি করে ক্ষমা চাইবো আমি, তাও বলছি প্লিজ তুমি আমায় মাফ করে দাও। তখনই পাশ থেকে ডক্টর চেঁচিয়ে ওঠে, হে জানোয়ারের বাচ্চা, একদম চুপ তুই। খোদার কসম, আমি যদি জানতাম যে তোর মতো জানোয়ারের প্রাণ বাঁচানোর জন্য একটা নিরীহ মানুষ নিজের প্রাণের বিসর্জন দিতে চাইছে, তাহলেও আল্লাহ বললাম আমি সেই মানুষটার পেটে সিজার না চালিয়ে তোর গলার মধ্যে সিজার চালিয়ে দিতাম। তাতে যদি আমার জীবন সাজা হতো তাহলে আমি মেনে নিতাম। ডক্টরের কথা শুনে তিশান সজোরে কান্না করে দেয়। অধরা প্লিজ আমায় মাফ করে দাও। এই রে বাচ্চা, আজকের পর এই মুখ তুই আর আমাকে কোনো দিনও দেখাবি না। তোর এই চেহারা আমি আর কোনো দিনও দেখতে চাই না। মর তুই হসপিটালে পড়ে পড়ে। তোর জন্য আমি একটা নিরীহ মানুষের সাথে পাষাণের মতো আচরণ করেছি। তোর জন্য মানুষটাকে আমি দিনের পর দিন অপমান করেছি। সব কিছুর জন্য তুই দায়ী। কসম করে বলে গেলাম, তুই পাপিষ্ঠকে আমি কোনো দিনও ক্ষমা করব না। এরপর অধরা এই অসুস্থ শরীর নিয়েই কান্না করতে করতে হসপিটাল থেকে বের হয়ে যায়। হে আল্লাহ, আমি কি করব এখন? মানুষটাকে যে আমি মারতে মারতে মেরেই ফেলেছি। মানুষটা তাও মুখ বুঝে আমায় ভালোবেসে গেছে। এত অপমান করেছি মানুষটাকে, তাও সে আমার হাত ছাড়েনি। যে মানুষটা আমার এতটা ভালোবাসতো, যে আমার জন্য শেষমেশ নিজের প্রাণটাই দিয়ে দিয়েছে, আর আমি সেই মানুষটাকেই জুতোর বাড়ি মেরেছি। ও আল্লাহ, এত বড় অন্যায়ের বোঝে কি করে মাথায় নিয়ে ঘুরবো আমি? অধরা রাস্তার মধ্যে পাগলের মতন কান্না করতে থাকে। সে জানে না যে সে এখন কি করবে আর কোথায় যাবে, কার বুকে গিয়ে ঠাঁই নেবে। তার তো কোনো রাস্তায় খোলা নেই এখন। যার বুকে ঠাঁই নেওয়ার কথা ছিল তাকে তো সে নিজ হাতেই খুন করে ফেলেছে। সে কান্না করতে করতে তিশানের বাসায় চলে যায়। সেখানে গিয়ে কোনো কিছুই নেয় না, কাপড় চোপড় সেভাবেই ফেলে রেখে চলে আসে। শুধু সে জুতো জোড়া নিয়ে ঘর থেকে বের হয়ে আসে, যে জুতো জোড়া দিয়ে সে আকাশকে মেরেছিল, অর্থাৎ আমাকে মেরেছিল। আমি এখন কোথায় যাব? কার বুকে গিয়ে মাথা গুঁজবো? আমার তো আর যাওয়ার মতন সমস্ত জায়গা বন্ধ। সমস্ত কিছু যে আমি নিজেই শেষ করে দিয়েছি। বাসার সাথে সম্পর্ক শেষ করেছি। মানুষটাকে দুনিয়া থেকে তাড়িয়ে দিয়েছি। মাথায় যেন কিছুই কাজ করছে না। তখনই মনে পড়ে গেল সেই জুতো জোড়ার কথা। আকাশ বলেছিল, কলিজা, আজ হয়তো আমার মূল্য তোমার কাছে নেই, তাই জুতোর বাড়ি দিয়ে দুনিয়ার সবচাইতে বেদামি প্রমাণ করেছিলে। কিন্তু এমন একটা দিন আসবে যেদিন আমি থাকবো না, কিন্তু সেদিন এই জুতো জোড়ার মূল্য তোমার কাছে অনেক গুণ বেড়ে যাবে, কিন্তু এই জুতো জোড়াই তুমি আঁকড়ে ধরে কাঁদবে।
আজ ঠিক তাই হয়েছে। পাপের ফল পাচ্ছে সে। জুতো জোড়াকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছে। জুতো জোড়া দেখে যেন তার কান্নার মাত্রা আরও দ্বিগুণ হয়ে গিয়েছে। সে জুতো জোড়া হাতে নিয়ে ঠাস ঠাস করে অনেক কয়টা বাড়ি বসিয়ে দেয় নিজের গালে। আকাশ, আমি এটারই যোগ্য। আমি জানি না এখন আমি কি করব। আমি জানি না যে তোমার কাছে কি করে মাফ চাইবো। তবে আকাশ, আমি যে অসহায় হয়ে গেছি একদম। কলিজা রে, ও কলিজা, তুই কেন এমন করলি? কেন তুই আমাকে এত বড় একটা পরীক্ষার মুখোমুখি ফেলে দিয়ে চোরের মতো পালিয়ে গেলি? আমি যে এই পরীক্ষা দেওয়ার যোগ্যতাই রাখি না। অধরা পুরো পাগল পাগল হয়ে যায়। এখন সে আকাশের ভালোবাসা উপলব্ধি করতে পারছে। ওই যে বলে না, চোখের সামনে ভালোবাসা আসলেই তেমন করে উপলব্ধি করা যায় না। যখন সেটা দূরে চলে যায় তখনই সেটার মূল্য বুঝে আসে সবার। এখন সে কান্না করছে পাগলের মতন। সে এখন সব কিছু হারিয়ে পুরোপুরি ছন্ন ছাড়া। কোথায় যাবে, কি করবে, তার কিছুই যেন মাথায় আসছে না। শেষমেশ না পেরে বাড়ি পথে রওনা দেয়। বাড়িতে গিয়ে বেল বাজাতে অধরার বাবা দরজা খুলে দেয়। তিনি দরজা খুলে দেখে অধরা। এই তুই এই বাড়িতে কি? বাবা, আমার একটু আশ্রয় চাই। প্লিজ, তোমরা আমায় একটু আশ্রয় দাও। না, তোর কোনো জায়গা নেই এই বাড়িতে, চলে যা এখান থেকে। বাবা, তোমার দুটো পায়ে পড়ি। বলে বাবার পায়ে পড়ে যায়। পাছাড়, না হয়তো খুব খারাপ হয়ে যাবে। তোর মতন কুলাঙ্গারের জায়গা এই বাড়িতে নেই। অধরা তাড়াতাড়ি পা ছেড়ে দেয়, কারণ সে জানে তার বাবার রাগ সম্পর্কে। যা, চলে যা এখান থেকে। বাবা, আমি নিঃস্ব। আমার যাওয়ার কোনো জায়গা নেই আর। আমার হাতের মার খেতে না চাইলে আমার বাড়ির চৌকাঠ থেকে বের হ। ও বাবা, আমার একটু জায়গা দাও না। এই রাতে আমি কই যাব? আমার যে আর কেউ নেই। তোর জন্য কোনো এক পাগল বিশাল করে রাজপ্রাসাদ বানিয়ে রেখেছে। দাঁড়া 1 মিনিট, আমি আসছি। অধরার বাবা এটা বলে ভিতরে রুমে চলে যায়। একটু পর আবার ফিরে এসে একটা ফাইল অধরার মুখের মধ্যে ছুঁড়ে মারে আর ফুপিয়ে কান্না করে দেয়। অধরা ফাইলগুলো হাতে নিয়ে দেখে, আমার সমস্ত সম্পত্তি আমি তার নামে দিয়ে চলে গেছি, যাতে করে ভবিষ্যতে তার কোনো ধরনের কষ্ট না হয়। সে জানতো যে তিশান তাকে যে কোনো সময় ছেড়ে দিবে, তাই আকাশ অর্থাৎ আমি তার নামে সমস্ত সম্পত্তি উইল করে দেই, যাতে করে সে সারা জীবন সুখে থাকতে পারে। দেখ, ছেলেটা তোর জন্য জীবনে সবটুকু বিসর্জন দিয়ে গেছে। এতটাই ভালোবাসতো ছেলেটা তোকে যে তুই অন্তঃসত্ত্বা হওয়ার পরেও সে তোকে মেনে নিয়েছে। আর সেই তুই তাকেই দুনিয়ার সবচাইতে কঠিন কষ্টটা দিয়ে দিলি। তোকে নিজের মেয়ে বলতে ঘৃণা হচ্ছে, ছি। অধরা কাগজগুলো দেখে নিজেকে আর সামনে রাখতে পারে না। আকাশ ও আকাশ বলে চিৎকার দিয়ে সেখানেই মাথা ঘুরে পড়ে যায়। একদিন পর অধরার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর সে নিজেকে আবিষ্কার করে সে তার চিরচেনা রুমটাতে শুয়ে আছে, যেটাতে সে আগে থাকতো। পাশেই অধরার মা বসে বসে কান্না করছে। অদরা, কেমন লাগছে রে এখন তোর? অধরা কোনো কথা বলে না, চুপচাপ চোখের পানি ঝরাতে থাকে। অদরা, মানুষটা তোর জীবনের রক্ষিতা ছিল, কিন্তু সেই তুই এই তার জীবনটা বরবাদ করে দিলি। যে নিজের জীবনের পরোয়া করেনি, সবসময় তোর ভালো মন্দের খেয়াল রেখেছে, আর সেই মানুষটাকেই তুই কষ্ট দিলি। আম্মু, আমার খুব কষ্ট হচ্ছে আকাশের জন্য। তুই কি কষ্ট পাচ্ছিস? মানুষটা তার থেকে 1000 গুণ বেশি কষ্ট পেয়েছে তোকে ভালোবেসে। তুই আমায় বল যে কে একটা অন্তঃসত্ত্বা মেয়েকে বিয়ে করবে? কে অন্যের সন্তানকে নিজের বলে পরিচয় দিতে চাইবে? এমনটা কেউ করবে না রে মা, কেউ করবে না এমনটা। আম্মু, আমি এখন কি করব? মানুষটাকে যে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি আমি। মানুষটা যে আমার জন্য দুনিয়ার মায়া ত্যাগ করে দিয়েছে। মানুষটার কাছে এখন কি করে মাফ চাইবো আমি? মানে কি অধরা? আকাশ দুনিয়ার মায়া ত্যাগ করেছে মানে? হ্যাঁ আম্মু, সে তিশানকে বাঁচানোর জন্য নিজের জীবন শেষ করে দিয়েছে। তিশান একটা বড়সড় অ্যাক্সিডেন্ট করে, যার ফলে তার 2টো কিডনি নষ্ট হয়ে যায়। ডক্টর বলেছে 24 ঘন্টার মধ্যে কিডনি ডোনেট না করলে সে মারা যাবে। সেই খবর শুনে আকাশ তিশানকে নিজের কিডনি ডোনেট করে দেয়। ডক্টর বলেছিল যে এত বড় তার ভয়ঙ্কর কোনো কিছু হয়ে যেতে পারে, কিন্তু সে পিছু হাঁটেনি। আমার জন্য সে তিশানের জীবন বাঁচিয়ে দিয়েছে। অবশেষে মানুষটার মৃত্যুর অমৃত পান করে নিয়েছে। অধরা, তোর মতো নষ্টা মেয়ে আমার গর্ভে ধারণ করেছি, এটা ভাবতেও আমার ঘৃণা হচ্ছে।
মানুষটার সাথে পশুর মতন আচরণ করেও তো তৃপ্তি মেটেনি যে শেষমেশ মেরেই ফেললি মানুষটাকে। সি অদরা সি। হে আল্লাহ, তুমি আমায় নিজ জিম্মায় মাফ করে দাও। এইরকম কুলাঙ্গার মেয়ে আমি পেটে ধরিনি। আল্লাহ, না জানি ছেলেটা কত কষ্ট পেয়েছে। অধরার আম্মুর কথা শুনে অধরা আরো জোরে জোরে কান্না করে দেয়। এখন কেঁদে লাভ কি হবে? হ্যাঁ, যখন কাঁদার সময় ছিল তখন কাঁদিসনি। উল্টো তোর জন্য অন্য কোনো এক নিরীহ ছেলের কাঁদতে হয়েছে। অদরা, আল্লাহর ওয়াস্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ও আম্মু, আমি এখন কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো রাস্তা নেই। এমন সময় অধরার বাবা বাড়িতে আসে। এই মিনা, অধরার মার নাম মিনা। এই নষ্ট মেয়ের জ্ঞান ফেরার পরেও তুমি তাকে এখানে এই বাড়িতে রেখেছো কেন? আমি রাখিনি, সে নিজেই থাকতে জোর করছে। কিন্তু আমি এই মেয়েকে আর ঘরে তুলব না। অধরা, সোজা সাপটা আমার ঘর থেকে বের হয়ে যা। তোর মতন কুলাঙ্গারের জায়গা নেই আমার ঘরে। ভালোই ভালোই বলছি, নিজের মতন চলে যা, না হয় পিঠের চামড়া তুলে ফেলবো। ও বাবা, বাবা, তোমার দুটো পায়ে পড়ি, প্লিজ তোমরা আমাকে একটু জায়গা দাও না। না, তোকে কথায় কাজে হবে না। লাত্তি খাওয়ার মানুষ কথায় শোনে না। অধরার বাবা অধরাকে সে অবস্থাতেই টানতে টানতে নিয়ে গিয়ে বাসার বাইরে বের করে দেয়। তারপর মুখের উপরে দরজা লাগিয়ে দেয়। অধরা তো হাউমাউ করে কাঁদতে শুরু করে। অনেকটা সময় দরজার সামনে বসে কান্না করে আর তার মা বাবার কাছে মিনতি করে যাতে করে তাকে ঘরে তুলে নেয়। কিন্তু অধরার মা বাবা তো এমন কুলাঙ্গার মেয়েকে কোনোদিনও এই ঘরে তুলবে না। অবশেষে না পেরে অধরা আকাশের সেই পুরনো বাড়িটাতে চলে যায়, যেই বাড়িটাতে আকাশের সাথে সে দীর্ঘদিন যাবৎ সংসার করেছে। সেখানে গিয়ে দেখে সব কিছুই আগের মতো আছে। পাহারাদার গেটের সামনে বসে বসে ঝিমাচ্ছে। সে অধরাকে দেখতে পেয়ে উঠে দাঁড়িয়ে যায়। ওই যে ম্যাম, ধরেন আপনার ঘরের চাবি। স্যার, আমার যাওয়ার আগে বলে গেছেন যে আপনি আসলে যেন ঘরের চাবিটা আপনার হাতে তুলে দিই। ধরেন চাবিটা, দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করেন। এখন থেকে এই বাড়ির মালিক আপনি। আর শুনেন, একটা কথা বলি, কিছু মনে করবেন না। আপনার মতন স্বার্থপর মানুষ না এই দুনিয়ার বুকে আর একটাও পাওয়া যাবে না। অধরা দারোয়ানের কথা শুনে মাটির দিকে তাকিয়ে কান্না করতে থাকে। যান, এবার ভিতরে যান। আপনার এই ছলনাময় চেহারা আমার আর দেখতে ইচ্ছে করছে না। অধরা কোনো কথা না বলে চাবি দিয়ে দরজা খুলে সোজা ভিতরে ঢুকে যায়। জুতো জোড়া এখনও বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছে। এই জুতো জোড়া যেন এখন তার শরীরের একটা অঙ্গ। বাড়ির ভিতরে প্রবেশ করে সারা বাড়ি পাগলের মতন ঘুরঘুর করতে শুরু করে। আকাশের কোনো কিছুই নেই এই বাড়িতে, তবে বাড়িটা সব কিছু দিয়ে পরিপূর্ণ। আকাশ তার জন্য সমস্ত রকমের সুবিধা করে রেখে গেছে। সব কিছু আছে বাড়িতে, কিন্তু বাড়ির প্রাণভ্রমণাটা নেই। অধরার চোখ জোড়া দিয়ে সেই জ্ঞান ফিরছে থেকে নিয়ে টুপ টুপ করে পানি পড়ছে। এবার সে শব্দ করে কান্না করে দেয়। ও আকাশ, কই তুমি? প্লিজ তুমি আমার কাছে ফিরে এসো না। আমি তোমার দুটো পা ধরে ক্ষমা চাইবো। কলিজারে, এতদিন তোমার ভালোবাসা আমি বুঝতে পারিনি, আজ বুঝতে পারছি কলিজা, যে তোমার ভালোবাসা কতটা গভীর ছিল। প্লিজ তুমি আমার কাছে ফিরে এসো, প্লিজ ফিরে এসো। অধরা কান্না করতে করতে ফ্লোরের উপরে শুয়ে পড়ে। আকাশের বলা কথাগুলো তার খুবই মনে পড়ছে। অধরা, যেদিন তুমি সত্যটা জানতে পারবে সেদিন হয়তো তুমি আমার জন্য মরিয়া হয়ে যাবে, কিন্তু আমি থাকবো না। আজ তুমি আমায় জুতোর বাড়ি দিলে, কিন্তু একদিন সময়ের চাকা উল্টো ঘুরবে। সেদিন তুমি আমায় হাজার তলাশ করলেও খুঁজে পাবে না। সেদিন হয়তো বা আমি এই দুনিয়ার মায়া ছেড়ে 3.5 হাত মাটির নিচে থাকবো, না হয় তোমার ধরাছোঁয়ার বাইরে। কলিজারে, তুমি ঠিকই বলেছিলে, আজকেই সেই দিন। আজ বুঝতে পারছি সব কিছু। আমি কেন যে তোমায় বুঝিনি, কেন যে তোমার অপমান আর অবহেলা করেছি, আজ তার ফল আমি পাচ্ছি। অধরার কান্নার মাত্রা যেন ধীরে ধীরে বেড়েই চলেছে। সে ফ্লোরের ওপরে পাগলের মতন শুয়ে কান্না করছে। ঠিক তখনই হসপিটাল থেকে ফোন আসে। অধরা, আমি হসপিটাল থেকে ডক্টর বলছি। জি বলুন। পেশেন্টের অবস্থা ভালো না, সে শেষ একবার আপনার সাথে কথা বলতে চায়। না, আমি ওর মতন কুলাঙ্গারের সাথে কোনো কথাই বলবো না। আরে আরে, শান্ত হন প্লিজ। দেখুন, মানুষটার উপরে আমারও অনেক রাগ, কিন্তু তার অবস্থা অনেক খারাপ। হয়তো কিছু সময়ের মধ্যে দুনিয়ার মায়া ত্যাগ করবে। সে আমার কাছে
শেষ একটা ইচ্ছা পোষণ করেছে। আচ্ছা দিন। ডক্টর তিশানের সাথে অধরার কন্ট্রাক্ট করিয়ে দেয়। হ্যাঁ বল, কি বলবি তুই? অধরা প্লিজ আমায় মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। তুমি যদি আমায় মাফ না করো তাহলে আমার পাপের বোঝাটা দ্বিগুণ হয়ে যাবে। কুলাঙ্গার, তোর মুখে মাফ শব্দটা মানাচ্ছে না। হ্যাঁ আমি কুলঙ্গার, তাও তোমার কাছে মাপ চাচ্ছি। তুমি আমায় প্লিজ ক্ষমা করে দিও। আমার হাতে আর বেশি সময় নেই। খোদা আমার মরণ লিখেই রেখেছে। মর তুই। অধরা মরেই যাব। আমার মতন কুলঙ্গার দুনিয়ার বুকে থাকতে পারে না। তুমি প্লিজ আমায় শুধু ক্ষমাটা করে দিও। আর যদি সম্ভব হয় অন্য কাউকে বিয়ে করে নিও, আর আমাদের বাচ্চাটাকে দুনিয়ার মুখ দেখিও। তিশানের কথা শুনে অধরার মাথা পুরো বিগড়ে যায়। কুত্তার বাচ্চা, তুই মর। আর কি বললি তুই? আমাদের বাচ্চা? এই অবৈধ বাচ্চা কোনো দিনও এই দুনিয়ার মুখ দেখবে না। কালকে এই বাচ্চাকে আমি নষ্ট করে ফেলবো। অপর পাশ থেকে কোনো আওয়াজ আসছে না আর। পেশেন্ট মারা গিয়েছে। একদম বেশ হয়েছে। কুলাঙ্গারটাকে কোনো ময়লার ড্রেনের মধ্যে গিয়ে ফেলে দিয়ে আসেন। এটা বলে অধরা ফোন কেটে দেয়। অধরা ফোন কেটে দিয়ে আবারও কান্না করতে শুরু করে। তার এতটা কষ্ট হচ্ছে যে মনে হয় এখনই কলিজা ফেটে কয়েক টুকরো হয়ে যাবে। সে আর সহ্য করতে পারছে না, এতটা কষ্ট হচ্ছে তার। সে পাগলের মতন করতে থাকে আমার জন্য, অর্থাৎ আকাশের জন্য। কতক্ষণ ফুলের উপরে হাত পা ছোটাছুটি করছে, কতক্ষণ সে জুতো জোড়াকে পাগলের মতন চুমু খাচ্ছে। বলতে গেলে পুরোপুরি পাগলের রূপ ধারণ করেছে অধরা। পাগলও হয়তো এতটা মাতলামি করে না যতটা অধরা করছে। অন্যদিকে আকাশ আর মৌ, অর্থাৎ আমি আর মৌ, অন্যদিকে আমি আর মৌ পুকুর পাড়ে একসাথে বসে আছি। মৌ আমার কাঁধে মাথা রেখে ওকে শক্ত করে জড়িয়ে ধরে আছি আমি। আকাশ, এই সুন্দর মুহূর্তটা যেন কবু শেষ না হয়। আমি তোমায় আঁকড়ে ধরি সারাটা জীবন পার করে দিতে চাই। মৌ, আমি জানি না কি হতে চলেছে আমার জীবনের সাথে, তবে এতটুকু বলবো, আমায় বোঝার মতন করে বুঝে নিতে পারলে মুহূর্তগুলো কখনোই শেষ হবে না। আকাশ, আমি সবসময় তোমার মতো করে তোমাকে বোঝার চেষ্টা করব। কখনই তোমার হাত ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, সেটা সময় আসলেই আমি নিজের চোখে দেখে নেব। এবার উঠি, চলো, আমার পেট ব্যথা করছে। আকাশ, তুমি কেন তিশানকে কিডনি ডোনেট করতে গেলে? এখন যে তোমার জীবন এই ঝুঁকিপূর্ণ হয়ে গেল। আরে আমার কিছুই হবে না, ভালোবেসে জয়ী হয়ে এসেছি। হয়তো শারীরিক কিছু ঘাটতি হয়েছে, তবে ব্যাপার না, আমার সব কিছুই সহ্য করার ক্ষমতা আছে। কিন্তু আকাশ, আমার একটা জিনিস এই মাথায় কাজ করছে না, যে তুমি তিশানকে বাঁচালে কেন, আর তাদের সামনে একটা সাজানো স্ক্রিপ্ট পেশ করলে কেন? মৌ দেখো, আমি অধরাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, তাই সে কষ্ট পাক সেটা আমি কখনোই চাই না। সে তিশানকে অনেক বেশি ভালোবাসে, আমি তো ভালোবাসা পাইনি, তাই চেয়েছি আমার ভালোবাসার মানুষটা যেন অন্তত ভালো থাকে। তার তিশানকে কিডনি ডোনেট করেছি। আর সাজানো স্ক্রিপ্ট বলতে আমি চাইনি যে তারা আমার কাছে ছোট হোক, তাই কিডনি ডোনেট করে দিয়ে চোরের মতন পালিয়ে এসেছি। আমি ভালো করেই জানি যে তিশান এরপর আমার খোঁজ করবে। শুধু খোঁজ না, দুনিয়া পাতাল এক করে হলো আমাকে সে খুঁজে বের করবে। তাই এমন একটা বানোয়াট কাহিনী রটিয়েছি যাতে করে তিশান কিছুটা হলেও আমাকে নিয়ে ফিল করে। তবে আমি মন থেকে চাই না আর তাদের দুজনের সামনে যেতে। আমি চাই তারা দুজন সুখে থাকুক, তাই সব নাটক করেছি। আর আমি দূরে সরে গেলে তো অধরার জন্যই ভালো। তার জীবন পথে আর কোনো কাটা থাকলো না। সে এবার সুখে শান্তিতে তিশানের সাথে সময় কাটাতে পারবে, আর তিশানও শুধরে যাবে। সে অনৈতিক সমস্ত কাজ ছেড়ে দিয়ে অধরার প্রতি ফোকাস করবে, তাদের বাচ্চার প্রতি ফোকাস করবে। আমি সেটাই চেয়েছিলাম। সবটাই বুঝলাম, কিন্তু তুমি অন্যভাবেও তো তিশানের থেকে পিছু ছুটাতে পারতে। মৌ, হ্যাঁ সেটা আমি পারতাম, তবে তিশান আমায় ঠিক খুঁজে বের করে ফেলতো, সেটা আজ না হয় কাল। তাই মৃত্যুর ওসিলা দিয়ে তাদের থেকে পিছু ছুটিয়ে নিয়েছি। আর তাছাড়া একটা জিনিসের ভয় ছিল আমার মধ্যে, তিশান যদি নিজের ভুল অধরার কাছে স্বীকার করে তাহলে হয়তো অধরা খুব কষ্ট পাবে, আর তার থেকে দূরে সরে গিয়ে আমাকে নিয়ে কল্পনা জল্পনা করবে। কিন্তু আমি সেটা চাই না। আমি চাই অধরা যত কিছুই হোক না কেন, সে তিশানের সাথে যেন সারাটা জীবন সংসার করে।
তিশান যদি তার কাছে ভুল স্বীকারও করে, সেই সময়টাতে অধরা মাফ করে দেওয়া ছাড়া আর কোনো গতি নেই, কারণ তখন আর অধরার কাছে কোনো অপশন থাকবে না। সে তিশানকে ছেড়ে আমার কাছে আসতে চাইবে না, কারণ আমি তো দুনিয়াতে নেই ভাববে সে। তখন যত যাই হোক, বাচ্চার কথা ভেবে তিশানকে আপন করে নেবে অধরা। তাই সমস্ত কিছু এভাবেই প্ল্যান করেছি। ডক্টরও আমার পরিচিত ছিল, তাই তিনিও আমায় সাহায্য করেছেন এসব বিষয় নিয়ে। স্ক্রিপ্ট মোতাবেক তিনার রোল প্লে করেছেন। আমার কথা শুনে মুখ খুশিতে আমাকে জড়িয়ে ধরে। অনেক ভালো কাজ করেছো আকাশ। এবার আমি কোনো বাধা ছাড়াই তোমাকে নিজের করতে পারবো। আচ্ছা মো, এবার তো বাসায় চলো। হ্যাঁ চলো। পুকুর পাড় থেকে দুজনেই বাসার উদ্দেশ্যে রওনা দেই। কিন্তু আমি যাদের জন্য এতটা ত্যাগ দিয়েছি, তাদের দুজনের মাঝে এখন কোনো সম্পর্কই নেই। শুধু সম্পর্কই না, একজন তো পুরো দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আর অধরা পথে ঘাটে পাগলের মতন ঘুরপাক খাচ্ছে। দুজনে বাসায় পৌঁছে যাই। বাসায় পৌঁছাতেই কিরে, তোরা দুটো সারাদিন ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়েছিস, তোদের তো মতিগতি ভালো দেখছি না। তোরা দুটো কি বিয়ে শাদি করবি টরবি না? হ্যাঁ মামা, করবো। আর কিছুদিনের মাঝে আমরা বিয়ে করে নেব। হ্যাঁ তাড়াতাড়ি কর, যা করবি। অনেক দিন কোনো বিয়ে শাদি খাই না, এবার একটা বিয়ে খাওয়ার সুযোগ এসেছে। আর মৌ 1 বছরের মধ্যে যেন সংবাদ পেয়ে যাই। মৌ তো লজ্জায় পুরো শেষ। সে আমার পিছনে গিয়ে লুকিয়ে পড়ে লজ্জায়। হয়েছে, থাক, আর লজ্জা পেতে হবে না, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। দুজনে ফ্রেশ হতে চলে যাই। আমি এখন মোটামুটি কিছুটা শক্ত হয়ে এসেছি। আমি আমার জীবনে সবটুকু ভালোবাসা দিয়েও যখন অধরাকে পাইনি, তাহলে আর তাকে মনের মধ্যে আঁকড়ে ধরে রাখার কোনো মানেই হয় না, সেটা আমি বুঝে গিয়েছি। আমি এখন অধরাকে ভুলে মৌকে নিয়ে ভাবতে শুরু করব। অন্যদিকে অধরা তো পুরো পাগল হয়ে গিয়েছে। সারা রাত ফ্লোরের উপরে শুয়ে কান্না করছে। সকাল হতেই হসপিটালে চলে যায় বাচ্চা নষ্ট করতে। হসপিটালওয়ালা তাকে জানায়, ম্যাডাম, এখন বাচ্চা নষ্ট করা সম্ভব না, অনেক দেরি হয়ে গেছে। না, আমি তাও বাচ্চা নষ্ট করব। ম্যাডাম, আপনি একটু বোঝার চেষ্টা করেন। এখন যদি বাচ্চা নষ্ট করতে চান আপনি, তাহলে হয়তো বড় ধরনের কোনো বিপদ ঘটে যাবে আপনার সাথে। ডক্টর, আমার যা হওয়ার হবে। অতি জোর আমি মরেই যাব, কিন্তু তাও আমি বাচ্চা নষ্ট করব। আমার এই বাচ্চার দরকার নেই। এই বাচ্চা নষ্ট করতে আমি সমস্ত রিস্ক নেব। এমনিতেই তো মরে গেছি আমি, আর কি মরব। তবে যদি সত্যি আমার মরণ হয়, তাতেও আমি রাজি। প্লিজ বাচ্চাটা নষ্ট করার ব্যবস্থা করুন। ডক্টররা পরে অধরাকে বন সই নিয়ে তার বাচ্চাকে নষ্ট করে, কিন্তু অধরা কিছুই হয়নি, সে মোটামুটি ভালোই আছে। এদিকে আমি পুরোপুরিভাবে নিজেকে গুছিয়ে নিই। আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়ে ফেলি যে আমি মৌকে বিয়ে করব। আকাশ, আমরা কি এখানে বিয়ে করব? হ্যাঁ, তো কোথায় করব? শহরে করব। না, ওই শহরের মুখ আমি দেখব না। প্লিজ আকাশ, এমনটা করো না। দেখো, শহরে আমার আত্মীয় স্বজনরা আছে, তিনাদেরও তো একটা হক আছে। প্লিজ, আমরা শহরে বিয়ে করব। আচ্ছা যাও, ঠিক আছে। তো আজকে আমরা শহরের উদ্দেশ্যে রওনা হব, কেমন? না, তুমি আজ বিকালে চলে যাও, আমি আর মামা মামি 2-1 দিনের মধ্যে রওনা হব। আচ্ছা ঠিক আছে। বিকালবেলা মৌকে গাড়িতে তুলে দিয়ে বাসায় চলে আসলাম। আমার কেমন যেন ভাবতেই অবাক লাগছে, যেই মেয়ে আমায় 5 বছর ধরে ভালোবেসে আসছে, তাকে আমি বউ বানাতে চলেছি। মৌয়ের সাথে আমার বিয়ে হবে, এতে আমি খুশিও না বেজারও না, কারণ মনের মধ্যেও কোনো রকম ফিলিংসই কাজ করছে না, কারণ সব ফিলিংসই অধরাকে বিয়ে করার সময় খাটিয়ে দিয়েছিলাম। তবে যাক, যাই হবে হোক, খোদার হুকুম যেমনটা আছে তেমনটাই মানতে হবে। খোদা হয়তো ভালো কিছু ভেবে রেখেছেন আমার জন্য, না হয়তো আজ 5 বছর ধরে যে মেয়ে আমাকে ভালোবেসে আসছে তাকে আমার জীবনের সাথে জুড়ে দিত না। এসব নিয়ে ভাবছিলাম, তখনই মামা এসে ডাক দিল খাওয়ার জন্য। খেতে চলে গেলাম। রাতের বেলায় বিছানায় শুয়ে শুয়ে পুরনো কথাগুলো ভাবছিলাম। অধরার সাথে কাটানো মুহূর্তগুলো আপনা আপনি মনের মধ্যে নাড়া দিয়ে উঠল। সেই কলেজ লাইফ থেকে মেয়েটাকে ভালোবাসি, কিন্তু সেই মেয়ে আমার ভালোবাসাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। শুধু তাই নয়, ভালোবাসার বিনিময়ে জুতার বাড়ি দিয়েছে। থাক, সে ভালো থাক, খুব সুখে থাক। তিশানকে নিয়ে সেসব নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙলো ফোনের আওয়াজে। সাজ্জাদ ফোন করেছে। ঘুমের ঘরে ফোনটা রিসিভ করলাম। হ্যাঁ সাজ্জাদ, বল। কিরে, ওর যে কোনো খবরই নেই। আরে একটু বিজি ছিলাম রে, তাই তেমন খোঁজখবর নিতে পারিনি তোর। কিসের বিজি এত? হ্যাঁ,
যে বন্ধুদের খোঁজ খবর নেওয়ার সময় হয় না তোর। আরে বাবা, মৌ আর নিজেকে নিয়ে একটু বিজি ছিলাম। আচ্ছা ঠিক আছে, তবে বলতো তোর আর মোয়ের কত দূর এগোলো? আরে তোকে তো বলতে ভুলে গিয়েছি, তোর জন্য একটা গুড নিউজ আছে। কি? মৌ আর আমি বিয়ে করতে চলেছি, আর 2-1 দিনের মধ্যে আমরা শহরে আসছি। যাক আলহামদুলিল্লাহ। তবে আকাশ, আমার পক্ষ হতে একটা ব্যাড নিউজ আছে। কি? তিশান আর দুনিয়াতে নেই, সে দুনিয়ার মায়া ত্যাগ করেছে। কি? কবে হলো এটা? আর অধরার কি অবস্থা এখন? এই তো 2-1 দিন আগে। আর অধরার কোনো খোঁজ পাইনি আমি। সে কোথায় যেন হাওয়া হয়ে গেছে। কি বলিস এসব? আমার তো মাথা চক্কর দিচ্ছে। আকাশ, তোর খারাপ লাগলেও আমার বিন্দু পরিমাণ খারাপ লাগেনি, কারণ যেমন কর্ম করেছে তেমনটাই ফল পেয়েছে দুজন। আচ্ছা, আমি এখন রাখছি ফোন, বলে ফোন কেটে দিলাম। মনের মধ্যে যেন তুফান বইছে। আমি তো তিশানকে বাঁচানোর জন্য নিজের জীবন পর্যন্ত বাজি লাগিয়েছি, তাও কি করে এমনটা হলো? আর অধরাও বা কই গেল? ধ্যাত, মাথায় কিছুই কাজ করছে না। সাথে সাথে মৌকে ফোন করলাম, তারপর তাকে সবটা বললাম। আকাশ দেখো, আমি আগেই জানতাম যে এমনটাই হবে ওদের সাথে, কারণ তারা কর্মই করেছে এমন। আর তুমি এখন ওদের কথা ছাড়ো, আমাদের নিয়ে ভাবা শুরু করো। কিন্তু অধরার এখন কি হবে? আকাশ, এতদিন তোমার উপরে কোনো অধিকার খাটানি, কিন্তু আজ খাটাবো। আজকের পর যদি তুমি অধরার নাম আর উল্লেখ করেছো, তাহলে আমার মরা মুখ দেখবে। মৌ, কিসব উল্টোপাল্টা বলছো তুমি? যা বলেছি ঠিকই বলেছি। কেন, আমি যে আজ 5টা বছর ধরে তোমায় ভালোবেসে আসছি, কই তুমি তো কখনো আমাকে নিয়ে এতটা চিন্তা করনি। আরে মৌ, প্লিজ শান্ত হও, এতটা রাগ করো না প্লিজ। রাগ হব না তো কি করব? হ্যাঁ, মাথায় রেখো, আমারটাও কিন্তু মন। তুমি বিবাহিতা ছিলে জেনেও তোমায় ভালোবেসেছি, কোনো আঙ্গুল তুলিনি তোমার উপরে, কারণ শুধু একটাই যে আমি তোমায় ভালোবাসি। কিন্তু তাই বলে এটা নয় যে তুমি আমায় নিয়ে পুতুলের মতো খেলা করবে। আরে মৌ, প্লিজ শান্ত হও, এতটা রাগ করো না প্লিজ। কিসের শান্ত? হ্যাঁ, যে মেয়ে তোকে পথে ঘাটে ছেড়ে দিয়ে অন্যর হাত ধরে চলে যায়, যেই মেয়ে তোর ভালোবাসার মূল্য দেয় জুতোর বাড়ি দিয়ে, তুই সেই মেয়েকে নিয়ে চিন্তা করছিস এখনো? হ্যাঁ, তোর কি শরম লজ্জা বলতে কিছু নেই? মৌ, প্লিজ শান্ত হও, যাও, আজকের পর আর অধরার কথা ভাববো না। আমি শান্তই আছি। আসুন, ঠান্ডা মাথায় একটা কথা বলছি, আজকের পর থেকে যদি অধরা নিয়ে এক ফোঁটাও চিন্তা করিস, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। না বাবা, আর ভাববো না। মাথায় থাকে যেন। এখন আমি ফোন রাখলাম, আম্মু কি কারণে জানি ডাকছে। আচ্ছা, মৌ রেগে মেগে চলে গেল। ধ্যাত, সবটাই হয়েছে অধরার জন্য। আজকের পর আর অধরাকে নিয়ে কোনো দিনই ভাববো না। মৌ ঠিকই বলেছে, যে মেয়ে আমাকে জুতা দিয়ে মারতে পারে, সে মেয়ে কোনোদিন ভালোবাসতে পারে না। আজকের পর অধরা নামক ব্যক্তিটার সমস্ত স্মৃতি মন থেকে মুছে ফেলবো। অন্যদিকে অধরা বাচ্চা নষ্ট করে ফেলে। তার এই বাচ্চা চায় না, তার শুধু চাই আকাশকে। সে পুরোপুরি পাগল হয়ে যায় আকাশের জন্য। ফুলের মধ্যে শুয়ে সে কান্না করে। কোথাও খাওয়া দাওয়া, কোথায় কি, তার জন্য সমস্ত দুনিয়াদানি কোনো এক মেঘের অবচরে ঢেকে গেছে। তার এখন রাজপ্রাসাদ বা বাংলো কোনোটাই চাই না, তার শুধু চাই আকাশকে। কলিজা, ও কলিজা, তুমি কই রে? প্লিজ তুমি আমার কাছে ফিরে এসো। আমি যে আর কষ্ট সহ্য করতে পারছি না। প্লিজ তুমি আমার কাছে ফিরে এসো না। আমি দরকার হয় তোমার পা দুটো চাপটে ধরে মাফ চাইবো। প্লিজ তাও তুমি আমার কাছে ফিরে এসো। অধরা পাগলের মতন কান্না করতে থাকে। সারা বাড়িতে ঘুরে ঘুরে শুধু আকাশের তল্লাশ করে। সে আকাশের তল্লাশ করতে করতে বারান্দায় চলে যায়। সেখানে গিয়েও সে আকাশকে পায় না। তার কান্নার মাত্রা যেন আরও দ্বিগুণ হয়ে যায়। কান্না করতে করতে ক্লান্ত হয়ে বারান্দায় থাকা চেয়ারটার মধ্যে বসে পড়ে। হঠাৎই তার নজর যায় লোহার তাকিয়ার দিকে। সে দেখতে পায় একটা কাগজ ভাঁজ করে কে যেন তাকিয়ার মধ্যে রেখে দিয়েছে। সে ধীরে ধীরে সেটা হাতে নেয়। তারপর সেটা হাতে নিয়ে খুলে দেখে কি যেন লেখা আছে হাতে। সে সেটা পড়তে শুরু করে। সে লেখাগুলো পরে চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে থাকে। আকাশ, অর্থাৎ আমি সেদিন যে সমস্ত অভিযোগ চাঁদ মামাকে করেছিলাম, তার সমস্ত কিছুই একটা কাগজে লিখে বারান্দায় লোহার গ্রিলে গুজে রেখেছিলাম। সেই কাগজটাই অধরার হাতে পড়ে। তখন অধরা বলতে থাকে, ও চাঁদ মামা, পাগলটা সেদিন আমার আচরণে কষ্ট পেয়ে তোমার কাছে অভিযোগ করেছিল, তাই না? তখনই চাঁদ মামা
আকাশটাকে আরও আলোকিত করে দেয়। অধরা আবার বলতে শুরু করে, চাঁদ মামা প্লিজ তুমি আমার আকাশকে খুঁজে এনে দাও, আমি সত্যি তার কাছে ক্ষমা চেয়ে নিব, প্লিজ তুমি এই সন্দেহ তার কাছে পৌঁছে দাও না। তখনই চাঁদ মামা নিভু নিভু করতে করতে মেঘের আড়ালে চলে যায়। এটা দেখে অধরার বুঝতে বাকি নেই যে চাঁদ মামাও তার উপরে নারাজ, তাই সে মেঘের আড়ালে চলে গিয়েছে। অধরা আবারও কাঁদতে শুরু করে। সে কাঁদতে কাঁদতে চাঁদ মামাকে বলতে থাকে, হে চাঁদ মামা, তুমি মেঘের আড়াল হও আর যাই হও না কেন, তোমাকে আমার কথাও শুনতে হবে। আমি যদি আকাশকে না পাই তাহলে এই জীবন আমি আর রাখবো না, আমার এই জীবনের দরকার নেই। অধরা এখনো বিশ্বাস করে যে আকাশ মরে নাই, তবে সত্যিই তো আকাশ মরে নাই, অর্থাৎ আমি মরি নাই। কিন্তু বিশ্বাস না করার মতন কোনো কিছুই তো আকাশ ছেড়ে যায়নি। অধরা তাও মানতে রাজি না যে আকাশ মরেনি। সে বিশ্বাস করে যে আকাশ এখনো দুনিয়ায় আছে, সে কখনো অধরাকে ছেড়ে যেতে পারে না। অধরা এসব নিয়ে ভাবতে ভাবতে বারান্দাতে ঘুমিয়ে পড়ে। এদিকে আকাশ মামা মামিকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়। মৌ তার বাড়িতে আগে থেকেই বলে রেখেছে তাদের ব্যাপারে। আকাশে যাবে আর পারিবারিকভাবে মৌকে বিয়ে করে তুলে নিয়ে আসবে। আকাশ আর তার মামা, অর্থাৎ আমি আমার কথাই বলতেছি, আপনারা বুঝে নিয়েন। আমি আর আমার মামা মামিরা শহরে পৌঁছে মৌয়ের বাড়িতে চলে যাই। মৌয়ের বাড়িতে গিয়ে বড় ধরনের একটা শক খাই আমি। বাড়িটা কেমন যেন নীরব হয়ে আছে। আজ তো আমাদের বিয়ে, তাহলে বাড়ি কোনো সাজানো হলো না, আর তাছাড়া কোনো আত্মীয় স্বজনকেও তো দেখতে পাচ্ছি না। আমার ভিতরে কেমন যেন ধুপধুপ করতে শুরু করে। তাও আমি বুকে সাহস নিয়ে দরজার বেল বাজাই। মৌয়ের মা এসে দরজা খুলে দেয়। আন্টি, মৌ কোথায়? আর পুরো বাড়ি এমন নীরব কেন? মৌ আসুক, তারপর সবটা বুঝতে পারবে। একটু পর মৌ আসে। মৌ, পুরো বাড়ি এমন নীরব কেন? আজ না আমাদের বিয়ে? কিসের বিয়ে? হ্যাঁ, তোর মতন ছেলেকে কে বিয়ে করবে? কোনো কোয়ালিটি আছে তোর? মৌ, কি বলছো সব তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। তোর মতো ছোট লোককে আমি কোনো সময়ই বিয়ে করব না। কি আছে তোর? হ্যাঁ, কিছুই নেই। না আছে ফিউচার, না আছে কোনো কোয়ালিটি। তোকে তো কোন দুঃখেও বিয়ে করব না আমি। মৌ, তুমি তো আমায় বিয়ের জন্য জোর করলে, আর তাছাড়া তুমি তো আমায় গত 5 বছর ধরে ভালোবাসো। হ্যাঁ, করেছি জোর, কারণ তোকে তখন আমি ভালোবাসতাম, কিন্তু এখন বাসি না। আর তুই আমার যোগ্যও না। সো প্লিজ আমার বাসা থেকে বের হ তোরা, না হয় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। গেট আউট। আমি মৌয়ের মুখ থেকে এমন দ্বারা কথা শুনে পুরো থ হয়ে যাই। আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। মৌয়ের মুখে এমন ব্যবহারকে। এটাই কি সেই মৌ যে কিনা আমার বিগত 5 বছর ধরে পাগলের মতন ভালোবেসে আসছে? মৌ মামুনি, তুমি এসব কি বলছো? মামা প্লিজ ওর হয়ে ওকালতি করতে আসবেন না। কি আছে ওর? হ্যাঁ, যে ওকে আমি বিয়ে করব? কিছুই তো নাই। যা ছিল সব কিছু সে অধরার নামে করে দিয়েছে। তো কোন ভরসায় ওর সাথে আমি বিয়ের বন্ধনে আবদ্ধ হব? মৌ, তুমি কি আমার টাকা পয়সার জন্য ভালোবাসতে? না, সেটা বাঁচতাম না। কারণ আমি তোর ভালোবাসা অন্ধ ছিলাম, তাই পাগলের মতো ভালোবেসেছি। কিন্তু এখন আম্মু আমার চোখ খুলে দিয়েছে। তুই তোর সমস্ত কিছু অধরার নামে করে দিয়েছিস। তোকে বিয়ে করলে আমার জীবন হেল হয়ে যাবে। আর তাছাড়া তুই আমাকে খাওয়াবি পড়াবি কি করে? হ্যাঁ, সামান্য স্কুলে শিক্ষকতার টাকা দিয়ে কি সংসার চলবে নাকি? মৌ, এসব তোমার আগে ভাবা উচিত ছিল। আর তাছাড়া ভালোবাসা থাকলে না, অল্প কিছুতেই সবটা মানিয়ে নেওয়া যায়। আকাশ প্লিজ লেকচার বন্ধ কর। তোকে আমি আগেই বলেছি আকাশ যে সব কিছু নিয়ে সিরিয়াস হ, কিন্তু তুই অধরাকে নিয়ে পড়েছিলি। শুধু তাই নয়, যেই মেয়ে তোর জীবন বরবাদ করেছে তার খুশির জন্য তুই নিজের জীবন বাজি লাগিয়ে দিলি। তো এমন ছেলেকে কে বিয়ে করবে আমায় বল, যে কিনা বিয়ে করবে একজনকে আর মনে গেঁথে রাখবে অন্য একজনকে, যে কিনা বিয়ে করবে একজনকে আর সমস্ত পুঁজি লিখে দিবে অন্য একজনের নামে। তার সাথে সংসার করে কিসের সুখ পাবো আমি? মৌ, একটা কথা বললি, তুমি হয়তো কখনো আমাকে ভালোই বাসনি। এই ছোট লোক, চুপ, একদম চুপ। আমার ভালোবাসা নিয়ে একটা কথাও তুই বলবি না। আমি ঠিকই তোকে ভালোবেসেছি, কিন্তু তার দাম তুই দিসনি। কিছুদিন আগে যখন তোর কাছে ছুটে গিয়েছিলাম, তখন আম্মু আমায় অনেক বুঝিয়েছিল যে তুই কখনো আমাকে পুরোপুরি ভালোবাসতে পারবি না, কিন্তু তাও আমি বিশ্বাস করিনি। তবে এতদিন যখন তোর সাথে থেকে এসেছি, তখন সত্যি আমার মনে হয়েছে যে তোর জন্য হয়তো আমি না, কিন্তু তারপরেও আমি তোকে বিয়ে করে সংসার করতে চেয়েছি। কিন্তু যখন আমি বাড়ি ফিরে আসি, তখন আম্মু আমায় ক্লিয়ারলি বোঝায়। এরপর আমি নিজেই ভেবে দেখি, এখন আমার কাছে সবটাই ক্লিয়ার। দেখ, তোর কোনো ফিউচার নাই এখন।
তুই নিজেই ঝুঁকিপূর্ণ এখন। আর এই অবস্থায় যদি তোকে আমি বিয়ে করি তাহলে আমিও ঝুঁকিতে পড়ে যাব। সো আমি ভেবে নিয়েছি যে আমি নিলয়কে বিয়ে করব, যে কিনা বিজনেসম্যান, মোটামুটি ভালো রকমের বিজনেসে আছে। আর তাছাড়া আম্মুদেরও পছন্দ নিলয়কে। সো তাকেই আমি বিয়ে করব, সে আমায় অনেক ভালোবাসবে। তো বন্ধুরা, এরই সাথে আমাদের গল্পের দ্বিতীয় সিজনও শেষ হয়ে গেল। তো পরবর্তী ভিডিওতে আমরা পুরো গল্পটাই একসাথে করে আপলোড করে দেব। তো আশা করছি ততক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে থাকবেন। তো চলুন, আজকের জন্য এখানে বাই, আল্লাহ হাফেজ।